মাই গড, আই গট দ্য ওয়ার্ড। যদি আপনি প্রোডাক্টিভিটির সংজ্ঞা শিখে যান, আপনি আত্মনির্ভরশীল হয়ে যাবেন। এই জায়গা থেকে সে গার্মেন্টস ব্যবসায়ী হবে, এই জায়গা থেকে সে বাণিজ্য মন্ত্রী হবে, এই জায়গা থেকে সে প্রধানমন্ত্রী। একজন সাধারণ মিশরীয় ড্রাইভার দিন বলল, ইসরায়েল আমাদেরকে হামলা করবে না। হোক বা না হোক, চিন্তা করেন এমন এক এনার্জি তৈরি করছে, ভাই প্রোডাক্টিভিটির যত সংজ্ঞা আপনি জীবনে শুনেছেন সব ভুয়া। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আবারও দেখা হলো। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, যে বইটি নিয়ে কথা বলবো, সেটি পড়ার পর আমার নিজেকে শূন্য মনে হয়েছে। আমার মনে হয়েছে এই বইটি যে যত দেরিতে পড়বে, সে তখনই তাকে শূন্য মনে করবে এবং বেশিরভাগ মানুষ বর্তমান পৃথিবীতে শূন্য, একেবারে সে আসলে মানুষই না আগে, এই অবস্থায় জীবনযাপন করছে। এই বইটি যে পড়বে, যে অনুকরণ করবে, অনুসরণ করবে, সে হতে পারে একজন এক্সিকিউটিভ, হতে পারে ব্যবসায়ী, হতে পারে সন্তান, হতে পারে বাবা, হতে পারে আ সমাজের যেকোনো পর্যায়ের দাদা-দাদিও হতে পারে। যেকোনো পর্যায়ের যেকোনো মানুষ এই বইটিকে মেনে তিনি তার জীবনের সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারেন। অর্থাৎ এমন একটি বই যা সমস্ত মানুষের জন্য আমার কাছে মনে হয়েছে পাঠ্য। যিনি লিখেছেন তিনি এই বইটির পুরো মানবজাতির আ সফলতার সিক্রেট, গোপন সূত্র, সেই গোপন সূত্রকে এত সুন্দরভাবে নিয়ে আসছেন, যেইটা আর কেউ আনতে পারেনি আমার কাছে মনে হয়েছে। অনেক বই আছে। কেউ হয়তোবা কিছু থিওরি বলে শেষ করে দিয়েছে। কেউ প্রক্রিয়া বলে শেষ করে দিয়েছে। কেউ হচ্ছে নির্দেশনা বলে শেষ করে দিয়েছে। কেউ প্র্যাকটিস করার কি প্র্যাকটিস করতে হবে তা বলে দিয়েছে। তিনি নির্দেশনা, প্র্যাকটিস, প্রক্রিয়া, থিংকিং, প্রসেস, স্টার্টিং, এন্ডিং সবকিছু নিয়ে আলোচনা করেছেন। তো যাই হোক, আজকের এই বইটি যদি কেউ পড়তে না পারে, তার যদি পাঠের অভ্যাস না থাকে, তার যদি পাঠ করার যোগ্যতা না থাকে, সে এই টপিকে বানানো আরো যত ভিডিও আছে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, অ্যাকচুয়ালি বাংলা ভাষাই হবে। যিনি বাংলা পড়তে পারেন না, তিনি যদি শুধু শুনেন, তাহলে তিনি যেখানেই থাকুন না কেন, তিনি শরণার্থী শিবিরে থাকুন, তিনি বস্তিতে থাকুন, তিনি গ্রামে থাকুন, তিনি শহরে থাকুন, তিনি যেই পরিবেশে যে অবস্থায় থাকুন, তিনি সেখান থেকেই তার জীবনের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবেন। আমরা বলছি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটি নিয়ে। স্টিফেন আর কোভির এই বইটি। এটি ইংরেজি আ আ ভাষায়। আমি যদিও বাংলা পড়েছি এবং ইংরেজিটাও পড়েছি। সো বাংলা অনুবাদ একদম ভালো মানের কিছু নাই। তবে বাংলা অনেকগুলো ভিডিও আছে। এই বইটি আইমান সাদিকের পড়া ১ম কোনো আ নন ফিকশন বই। রকমারি সোহাগ ভাই বলেছেন যে, "কারো জীবনে যদি একটি বই পড়তে হয়, একটা বই আর পড়বে না, এই বইটি। এটা পড়লেই তার জীবনে আর পড়া লাগবে না।" এটা হচ্ছে সোহাগ ভাইয়ের কমেন্ট। সো এরকম আরো অনেক মানুষের, অসংখ্য অজস্র মানুষের রিকমেন্ডেশন হচ্ছে স্টিফেন আর কোভের 'দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল' বইটি। বইটিতে কি আছে? কেন আমি নিজেকে বইটি পড়ে শূন্য মনে করেছি? আমার বয়স 34। এই পুরো ৩৪ বছরে আমি যে গড়ে উঠেছি, তার পুরোটা আমার ভিন্ন প্যারাডাইমে বেড়ে উঠেছি। এই বইটি পড়ার পর আমার মনে হয়েছে, আমি এই ৩৪ বছরে কোনো মানুষ হয়ে এখন পর্যন্ত গড়ে ওঠিনি। আমরা কেউই পারছি না। আমরা সবাই একেকজন একেকটা ভিন্ন প্যারাডাইমে বেড়ে উঠছি। ভিন্নভাবে, একেবারে অন্যরকম, মানুষ ছাড়া অন্য কিছু হচ্ছি। এই বইটির নাম 'দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল' কেন? কেন এই বইটির নাম 'দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ, হাইলি এফিসিয়েন্ট, হাইলি প্রোডাক্টিভ লিডার্স' অর এফিসিয়েন্ট এর জায়গায় ইফেক্টিভ এর জায়গায় এফিসিয়েন্ট অন আদার্স কিছু না। এই টপিকে আপনি অনেক ভিডিও খুঁজে পাবেন। আমি সেদিকে গেলাম না। শুধু আমি একটু অন্যভাবে বলি, এমন কোনো মানুষ নাই যার জন্য এই বইটা কাজে লাগবে না। এমন কোনো মানুষ নাই। একটা এনালাইসিস আমি এখানে একটু পুশ করছি। আদম আলাইহিসসালামের পর থেকে ২য় বিশ্বযুদ্ধ পর্যন্ত কথার কথা। মানে এই পুরো সময়টাতে মানুষ যা নিয়ে লেখালেখি করত, যা নিয়ে বলত, তা ছিল শুধু চরিত্র ভিত্তিক। কিরকম? মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সবকিছু। তার মধ্যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এর সবকিছু আছে। ইউসুফ আলাইহিসসালাম, এই মানুষগুলো তাদের সমস্ত হ্যাবিটস লালন করতেন এবং এই মানুষগুলো চরিত্র ভিত্তিক তাদের স্বভাবটা, তাদের গ্রোথটাকে ধারণ করতেন। শুধু
ডালপালায় তারা ভর করতেন না, শেকড়ে ভর করতেন। আমরা হাঁটছি রাস্তায়, হেঁটে একটা গাছের যা ছিঁড়তে পারি, যা টাচ করতে পারি, যা ভাঙতে পারি, এই সবকিছু হচ্ছে পার্সোনালিটি বিষয়ক। আগের সমস্ত উন্নয়ন, সমস্ত ডেভেলপমেন্ট, সমস্ত মানুষগুলো ছিল চরিত্র ড্রিভেন। তাদেরকে উপড়ে ফেলা যায় নাই। তারা ছিল গাছের শেকড়। ভালো কথা বলা, ভালো স্পিকার, ভালো কি বলে ইনফ্লুয়েন্সার। তার চিন্তা শক্তি অনেক, তার সাহস অসীম। তিনি অনেক ভিশনারি মানুষ। অনেক এগিয়ে যেতে পারেন, অনেক দ্রুত স্বপ্ন দেখতে পারেন, সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। ওকে? এ সমস্ত কিছু কি বিষয়ক? আমার ব্যক্তিত্ব বিষয়ক। আজকে অ্যাকচুয়ালি কে সাহসী? কেন এত সাহসের বড়াই করা লোকটা হঠাৎ করে ভীতু হয়ে যায়? হঠাৎ করে পৃথিবী থেকে নাই হয়ে যায়? কেন? একবার চিন্তা করেছি? কেন? অনেক কিছু হয় না পৃথিবীতে? অনেক সফল মানুষ ব্যক্তিত্ব ড্রিভেন। মোহাম্মদ রাসূলুল্লাহকে কোথায় থেকে পালাইতে হইছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউসুফ আলাইহিস সালামকে? তিনি জানেন তার রাষ্ট্রের প্রধান, তার স্ত্রী, প্রধানের স্ত্রী তাকে অপবাদ দিচ্ছে। তিনি পলাইছে। তারে আস্তে করে ধরে নিয়ে ওখান থেকে জেলে দিছে। সেখান থেকে তিনি হাহুতাশ করছে। তার মানে আগের সমস্ত উন্নয়ন, সমস্ত ডেভেলপমেন্ট, সমস্ত মানুষগুলো ছিল চরিত্র ড্রিভেন। তাদেরকে উপড়ে ফেলা যায় নাই। তারা ছিল গাছের শেকড়। এত গভীরে তাদের শেকড়, এত গভীরে তাদের শেকড়। তাদের ডাল, কাণ্ড পর্যন্ত ভেঙে ফেলার পরেও তাদের এই কাণ্ড থেকে নতুন, নতুন শাখা-প্রশাখা জাগিয়ে একেকটা গাছ হয়ে গিয়েছে। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন সব কারিশমা। ক্যারিশমেটিক মানুষ বলে যা বোঝাতে চায়, তা আসলে ক্যারিশমেটিক না। এখন এই ভিতরে ঢুকবো, আমরা বুঝতে পারবো যে কেন সত্যিকারের ক্যারিশমেটিক লিডার হওয়ার জন্য এই ৭ টা হ্যাবিট লাগবে এবং আমরা যেভাবে চিন্তা করি, তার ধারে কাছেও যে নাই আমাদের এই হ্যাবিট গুলো এবং আমরা চিন্তা করি, এখানে এসে লেখক বলেছে আমরা চিন্তা করি আমাদের প্যারাডাইমের ভিত্তিতে। আমরা যা চিন্তা করি, সেটা আমাদের মানচিত্রের মতো। কিন্তু বিষয়টা আসলে যা, সেটা ভূখণ্ডের মতো লেখক বলেছেন। যেমন আমি অমুক ভাইয়ের কথা শোনার আগেই তাকে ধরে নেই যে তিনি তো এটাই বলবেন। কেন? তার একটা মানচিত্র আমার ব্রেইনে সেট করা আছে। বাস্তবতা হচ্ছে ভূখণ্ডের মতো। তার একটা ভূখণ্ড আছে, তার একটা জায়গা আছে, তার একটা আলাদা চরিত্র আছে। আমি আমার সেট করা মানচিত্রে তাকে দেখলে হবে না। এরকমভাবে জীবনের পুরো ব্যাপারটাই আমরা আমাদের মানচিত্র দিয়ে দেখি। তিনি বলছেন যে, আমরা হচ্ছি সোনার ডিম পাড়া হাঁসের মতো। প্রত্যেকটা মানুষ। আমরা ওই যে ঈশপের সেই গল্প। আমরা প্রতিদিন ডিম দিচ্ছি কিনা সেটা এনশিওর করে হচ্ছে চরিত্রগত ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় তখন। আর আমরা যখন পুরো মানে পার্সোনালিটি ড্রিভেন হই, শুধু পার্সোনালিটি নিয়ে পড়ে থাকি, তখন আমরা হই কিরকম? একদিন সোনার হাঁসের ডিম দেয় দিলাম, পরে আমিও শেষ। যেমন আমি অনেক বড় আ অ্যাক্টর। তো আমি সারাদিন অ্যাক্টিং করতেছি, রাত অ্যাক্টিং করতেছি, ঘুমাই না, খাই না ঠিকমতো। আমি হার্ট অ্যাটাক করে মরে গেলাম। আমার ব্যক্তিগত ব্যর্থতা, সোনার ডিম পাড়া হাঁস কেটে ফেললাম। ২ আমার বউ, বাচ্চা কেউ সময় পায় না, সব ধ্বংস হয়ে গেল। আমার ফ্যামিলি সব শেষ। ৩ আমার বন্ধু-বান্ধব বলে কিছু নাই। ৪ ধর্মকর্ম বলে কিছু নাই। মানে কোথাও কোনো কিছু নাই। সো তিনি বলছেন যে আমাদের জীবনের সফলতাটা চূড়ান্ত মাত্রায় তখন আসবে। মানে তিনি ব্যক্তি জীবনে সফল, পারিবারিক জীবনে সফল, সামাজিক জীবনে সফল, রাষ্ট্রীয় জীবনে সফল। তাহলে কি হইল? আমাদের সফলতার জায়গায় আমরা কি করছি? পার্সোনালিটি ড্রিভেন। একটু ঝলক দেখাই দিলাম, একটু কিছু করে ফেললাম, সব শেষ। আমাদের চরিত্রটা তাহলে কি দাঁড়ালো? একটা গাছকে আমি বলেছি যেটা ছেঁড়া যায় না, শেকড়। সেটা হচ্ছে চরিত্র। এখন আমি এই বইটা পড়ার সময় দেখলাম, আমার বাকি সবকিছু ঠিক আছে। কিন্তু এই বই অনুসারে আমার চরিত্রের কিছু মূল জায়গায় কাজ করতে হবে। এইজন্য আমি বলেছি, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে চিন্তা করতে পারে যে আমার চরিত্রটা ঠিক করব, বাকিগুলো অটো ক্লিক করবে। আমরা কি করি? আমি অনেক কথা বলি, অনেকে শোনে না তো আমি আমার প্রফেসর স্যার আছেন আমার গুরু, তাকে আমি বললাম যে, "স্যার কথা তো শোনে না।" বললেন, "মুখ চেঞ্জ করো।" কি? মুখ চেঞ্জ করো।
একটা মুখ, ভিন্ন মুখ। পড়ে দেখেন। কেন ভূমিকা এত কথা বললাম? আমি বিশ্বাস করেন এই বই নিয়ে আমি ২০ টা ভিডিও দেখেছি। আরো বেশি হইতে পারে এর আগে। কিন্তু আমি একবার বইটা পড়ি নাই। একবারও পড়লাম না। কেন জানেন? আমারে কেউ এইভাবে শক দিতে দেয় নাই। আমি চাচ্ছি প্লিজ আপনি বইটা পড়েন। ৬ টা পদ্ধতি আমি ফলো করেছি এই বইটা পড়ার। নাম্বার 1, আমি বইটা পড়তে সেন্ট মার্টিন গিয়েছিলাম। সো আমি পুরো সময়টা বিচের পাশে বসে রিল্যাক্সে রোদে বসে বইটা পড়েছি। আমার সাথে আমার ওয়াইফ ছিল। আমি পুরা ৫ পৃষ্ঠা ১০ পৃষ্ঠা যা পড়েছি, ১ পৃষ্ঠা ১০ লাইন পড়ে ঝিম খাইছি। ঝিম খাইছি বুঝেন তো? ওহ মাই গড! এটা কি পড়লাম? আমার তো এই সমস্যা, এই সমস্যা। আমার তো এটাতে প্রবলেম আছে। আমি তো এভাবে চিন্তাই করি নাই। তো এটা আমি আবার একা বসে থাকি নাই। ইনস্ট্যান্ট আমার বউরে বলছি, "দেখো আমার তো এই অবস্থা।" তো সে সান্ত্বনা দিছে, সাহস দিছে, "না আরেকটু পড়ো। দেখো আগাও। শেষ করো না। তুমি পারবা ইনশাআল্লাহ। তোমার দিয়ে হবে। তুমি চেঞ্জ করতে পারবা তোমাকে।" আমার পিএসকে আমি প্রতি ১০ মিনিট পর, ২০ মিনিট পর, ৩০ মিনিট পর একটা টেক্সট দিছি, ভয়েস দিছি যে, "আমি এটা শিখছি এই বই থেকে। তুমি এটা নোট করো। এখন থেকে আমি এটা ফলো করব। নিয়মিত করব।" আমি যখন বইটা পড়লাম, নোট করলাম, শেয়ার করলাম, সাথে আমি আমার বন্ধু সবচাইতে ক্লোজেস্ট সার্কেল, আমার বোর্ড মেম্বার্সদের মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট সার্কেলে বসে পুরো বইয়ের শিক্ষাটা আমি ২-৩ ঘন্টা ধরে একটু আলাপ করেছি। আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে বলছি। এবং ফাইনালি 6, বইটা আমি যখন পড়েছি, তখন যেই পয়েন্টগুলো নোট করেছি, পুরোটা দিয়ে একটা বইয়ের সামারি লিখে ফেলেছি নিজে। এইভাবে আপনি কি কোনো বই পড়েছেন? তো যাই হোক, আমরা হ্যাবিটস এ যাই। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। কি হ্যাবিটস? কিভাবে? ৩ টা হ্যাবিট হচ্ছে আত্মনির্ভরশীল করার। আর ৩ টা হ্যাবিট হচ্ছে পরস্পর নির্ভরশীল স্টেজের। সো আমরা ৩ টা হ্যাবিট আত্মনির্ভরশীল একবার শুনে নেই। প্রোয়েক্টিভ, ভুল কইরেন না, সাবধান, আমিও করছি। প্রোয়েক্টিভ শুইনাই ভাবছি যা একদম জঘন্য অবস্থা। ভাই প্রোয়েক্টিভিটির যত সংজ্ঞা আপনি জীবনে শুনেছেন সব ভুয়া। সব ভুয়া, এই বইটা পড়ে দেখলে বুঝবেন। প্রোয়েক্টিভ মানে কি বুঝছেন? উদ্যোক্তা, উদ্যমী। কি? যা শুনছেন আগে কাজ করে। প্রিকশনারি স্টেপস নেয়। হ্যাঁ? অ্যাডভান্স ফিল করে, দূরদৃষ্টি সম্পন্ন কত কিছু, হ্যাঁ? নিজের কাজ নিজে তৈরি করে, অমুক করে, তমুক করে। সবগুলো হচ্ছে পার্সোনালিটি ড্রিভেন সংজ্ঞা, ক্যারেক্টার ড্রিভেন না। ২ নাম্বারটা কি? বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আ আবারও ভুল করতেছেন। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড মানে কি? শেষটাকে দেখে লক্ষ্য করে স্থির করুন। নো। আপনি যেভাবে ভাবছেন এটা না। ৩ নাম্বার, পুট ফার্স্ট থিং ফার্স্ট। আবারও ভাবতেছেন অগ্রাধিকার দিতে হবে। হুম? রং। প্রোয়েক্টিভনেস কি? কি বলছে এই বইয়ে? এটা একটু শুনি। আপনার যেই রিঅ্যাকশন, আপনার যেকোনো বিষয়ের যে রিঅ্যাকশনটা দেওয়ার কথা, সেটারে আমরা কি বলি? রিঅ্যাক্টিভনেস। সেটা পজ দিয়ে ডিফারেন্ট কিছু করা হচ্ছে প্রোয়েক্টিভিটি এই বই অনুযায়ী। আরো বলতেছি। এটা তো প্রাইমারি। এন্টার করতেছি। তারপরে প্রোয়েক্টিভিটি কি? আপনার ইনফ্লুয়েন্সের বাইরে কোনো কিছু নিয়ে না ভাবা। আমি এই বই পড়তেই সমস্ত নিউজ চ্যানেল থেকে আনসাবস্ক্রিপশন করছি। সমস্ত। এবং আমি ডিসিশন নিয়েছি সপ্তাহে ১ দিন ০.৫ ঘন্টা দেখব কি ঘটে গেছে। কেমনে হবে? এই সমাজে আপনি বাস করেন না। আরে ভাই! এই সমাজের আরেকজনের ফালতু কনটেন্ট, একই নিউজের ৩০ রকম কনটেন্ট, এই মনোরঞ্জন দিয়েই তো আমার জীবন শেষ হয়ে গেছে। এইজন্যই তো আমি গ্রাম থেকে আর মানে বিশ্ব জয় করতে পারলাম না। ভিলেজ জয়ও করতে পারি নাই। অসংখ্য মানুষ একটা গ্রামও জয় করতে পারে না। আর যে গ্রাম পারে সে সব পারে। কারণ ওই যে ভিত্তি শুরু হয়। তাহলে আমার সবকিছুকে প্রোয়েক্টিভিটি কি? বৃষ্টি হচ্ছে। আমার মন কি কত কবিতা, কবির কবিতা, হ্যাঁ? বৃষ্টি ঝরে যায়, মেঘলা দিনে, কত রকম কবিতা। ঠিক আছে, কবিতা ভালো জিনিস। তিনি লিখছেন। আপনি কি কবি? তো বৃষ্টিতে আপনার মন খারাপ হয় কেন? রিঅ্যাক্টিভনেস। ইনফ্লুয়েন্স যেটা আপনার আছে মনে, বৃষ্টিতে আছে নাই, সো আপনার মন ভালো থাকতে হবে। আপনি জেলখানায় ঢুকছেন। আজকে থেকে আপনার প্রোডাক্টিভিটি কি? জেলখানায় আপনার হাতে কি আছে? কয়েদি আছে, মানুষজন আছে। ইউসুফ আলাইহিস সালাম কি করছে? জেলখানার সর্দার হইছে। পুরো জেলখানার সব খাবার-দাবার, কথাবার্তা, ডিস্ট্রিবিউশন সবকিছু উনি করছে। রাষ্ট্রে এসে রাষ্ট্রের সর্দার হইছে। দাস হিসেবে বাসায় ঢুকছে, বাসার শ্রেষ্ঠ সন্তান হয়ে গেছে। বাসার থেকে দাস হিসেবেই আসছিলেন। বাজার থেকে দাস হিসেবে কিনে আনেন নাই।
তো উনি কেমনে এমন রাজকীয়ভাবে বড় হইলেন যে উনি সন্তানতুল্য হয়ে গেলেন? প্রোয়েক্টিভ। যা আছে, আমার আয়ত্তে আছে এই রোমটা। এখন এই রোমটাকে আমার আয়ত্তের মধ্যে ১ম এ পারফেক্টলি নিবো। নিয়ে এই আয়ত্তটা বাড়াতে থাকবো। এরিয়া অফ ইনফ্লুয়েন্স বাড়াতে থাকবো। বাড়াতে, বাড়াতে একদিন আমি নিউজ চ্যানেলে যে নিউজটা আসে সেটাও চেঞ্জ করে ফেলব। তাইলে এরিয়া অফ কনসার্ন টাকে আমি বাড়াবো না। নিউজ বেশি দেখব না। বৃষ্টির সাথে মন খারাপের সম্পর্ক দিব না। রাজনীতির সাথে মন খারাপের সম্পর্ক দিব না। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বইয়ের ইফেক্ট বলতেছি। আমার প্রোয়েক্টিভনেস বই দিয়ে বোঝাচ্ছি। আমি আয়রনের জন্য কাপড় আনতে বলেছি একজনকে। কাপড় আনতে দেরি করছে। দেরি হচ্ছে বলে আমি একটু রেগে যাচ্ছিলাম অন্য দিনের মতো। সময় চলে যাচ্ছে, এখনো আসে না এসি। কুল। আমি একটু শিফট করলাম নিজেকে। আমার ইনফ্লুয়েন্স এ কি আছে? সো আমি আগে কি করতাম? কাপড় দেখতাম, তারপর রেডি হইতাম, গোসল করতাম কথার কথা। সো আমি আগে গোসল করলাম, তারপর দেখি কাপড় আসে নাই। আমি তেল মাখলাম, রেডি হইলাম, তারপর দেখি কাপড় আসে নাই। আমি হচ্ছে ওই মানে আদার্স ব্যাগ-ট্যাগ গুছাইলাম, তারপর কাপড় আসে নাই। সো আমি নাস্তাও সেরে ফেললাম ওই ধরেন তাওয়াল পেঁচিয়ে-টেঁচিয়ে আরেকটা তাওয়াল দিয়ে নাস্তাও শেষ। সো আমি আমার টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করতেছি জাস্ট প্রোডাক্টিভিটি দিয়ে। এরিয়া অফ ইনফ্লুয়েন্স কে আমি এনজয় করতেছি। করে যখনই কাপড়টা আসলো আমি পরে বের হয়ে গেলাম। আমার ১ মিনিটও নষ্ট হয় নাই শুধুমাত্র প্রোডাক্টিভিটির কারণে। ওই সকালটা ভেরি বিউটিফুল গেছে। আমি এখন রেকর্ডে আছি। দেন এইরকম ভাবে আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি যতটুকু, আমি ততটুকু প্রোডাক্টিভ। তাহলে প্রোডাক্টিভিটির ব্যাপারে এই লেখক চমৎকার কিছু কথা বলেছেন। বলেছেন যে প্রোডাক্টিভনেস হচ্ছে আত্মমর্যাদা। আত্ম কি বলবো? মানে মানে আমি যদি অন্যভাবে বলি, যেটা চুরি হয় না। চুরি হয় না কিরকম? ওই যে ভিক্টর ফ্রাঙ্কল থেকে তিনি যে ধার করেছেন। অ্যা মনোবিজ্ঞানের থিওরিটা এই বইয়ে আছে। সেটা কোত্থেকে আসছে? ভিক্টর ফ্রাঙ্কলকে কনসেনট্রেশন ক্যাম্পে সেইম ঘটনা যেটা আমরা বললাম আপনাকে কল্পনা করতে। এখন আপনি চোখ বন্ধ করে আপনি ভাবুন তো, আপনার ভাবনাকে কেউ বন্দী করতে পারবে? আপনাকে মারলে চিৎকার করবেন কি করবেন না? এই ডিসিশন কে দিতে পারবে? কেউ পারবে না। সো যদি সর্ষে দানার মতো এরিয়া অফ ইনফ্লুয়েন্স ছিল ভিক্টর ফ্রাঙ্কলের ওই কনসেনট্রেশন ক্যাম্পে। কি ছিল? মারলে চিৎকার করা কি না করা এইটুক স্বাধীনতা তার ছিল। দেখেন, ক্রিয়েটিভিটি স্বাধীনতা? স্বাধীন অ্যাকচুয়ালি। আপনি কতটা স্বাধীন, আপনি যতটা প্রোয়েক্টিভ। কেমনে? ব্রেইন যা রিঅ্যাক্ট করতে চায় ইনস্ট্যান্ট সব হচ্ছে পরাধীন। কারো না কারো মাধ্যমে ছোটবেলা থেকে দেখা, বাবা রাগ করছিল তাই রাগ করছে। যা আরকি। সবকিছু ওর থেকে আসছে, এর থেকে আসছে, এর থেকে গেছে। কিচ্ছু নিজের না, স্বাধীন না। সো আবার যাই ভিক্টর ফ্রাঙ্কল কনসেনট্রেশন ক্যাম্পে কতটুকু স্বাধীন ছিল? কোন জায়গাটা স্বাধীন ছিল? মারলে আ বলবে না। আরেকটু কি স্বাধীন ছিল? কাপড় খুলে ফেললে লজ্জা পাবে না। লজ্জা পাওয়া উচিত। কিন্তু ওই জায়গায় কি স্বাধীনতা ছিল? লজ্জা পাবে না। কাঁদবে না। সো ভিক্টর ফ্রাঙ্কল এইটুকুকে ইউজ করছে। নাৎসিরা মারে, কাঁদে না। কাপড় খুলে ফেলে, কাঁদে না। এ কি? এরে মারলেও কাঁদে না, কাপড় খুললেও কাঁদে না। এরে বাদ দে, এরে ফালা। এরে আর মারে না। চিন্তা করেন। এই ভিক্টর ফ্রাঙ্কল নাৎসি সৈন্যদের ওই কনসেনট্রেশন ক্যাম্পের মধ্যে ট্রেনিং দিছে। কারণ পুরো নাৎসি বাহিনীর প্রধানরা মনে করছে যে এ তো বিশাল ব্যাপার। দেখা যাচ্ছে এর কাছে গিয়ে সৈন্যরা শুদ্ধ মানসিকভাবে শান্ত হওয়া শিখে গেছে। সো আপনার রিঅ্যাকশন, আপনার এরিয়া অফ ইনফ্লুয়েন্স, আপনার কন্ট্রোলে কতটা, আপনি ততটা প্রোয়েক্টিভ। আর আমরা সারা জীবন যা ভাবছি যে আগে ঝাঁপিয়ে পড়লাম। মানে অনেক সময় ভাবি আরকি। আমার ভুলগুলা বলছি ভাই। আপনি যদি ঠিকঠাক ভেবে থাকেন দুঃখিত। দিস ইস নট ফর ইউ। বাট আমি আমার জীবনে অসংখ্য ভুল প্রোয়েক্টিভিটির সংজ্ঞা শিখেছি। কেউ আমাকে শেখায় এই চরিত্রের প্রোয়েক্টিভিটি। আমার যে চরিত্র মানে রাগারাগি করি অনেক সমস্যা। যেই গত ক্যারেক্টার অ্যাকর্ডিং টু দিস বুক আমার যে প্রবলেম, সেই প্রবলেমের সমাধান এই বইয়ে আছে। এবং এই বইতে তো এক্সিকিউটিভদেরকে বলাই হইছে তার বস রেগে যাবে। কারণ এটা তো সবার জন্য বই। এতক্ষণ যা বলছি তার যদি সত্য হয় তাহলে বইটা সবার জন্য হওয়া উচিত। তো সব এক্সিকিউটিভের বসই রেগে যায়। কারণ কেউ তো আর ক্যারেক্টার ড্রিভেন না এখন পৃথিবীতে। সব এক্সিকিউটিভ বস রেগে যায়। সব এক্সিকিউটিভ বস
তার চোখের চশমা খুলে দিয়ে কয়, "তুমি দেখো।" আপনি যতই কোন, "বস চোখে তো আমার সমস্যা।" কয়, "আরে আমি এটা দিয়ে সারা জীবন দেখে আসছি, তুমি দেখবা।" আরে আশ্চর্য বস! আপনি বলেন না, মানে বলতে পারতেন চাইলে। আজকে থেকে বলবেন আরকি টেকনিক্যালি। বস আপনি আপনার চোখ দিয়ে এইভাবে সমাধান করে আসছেন। আমি তো ওই পাওয়ারের চোখ আমার আল্লাহ দেয়ই নাই। আপনি কেন কইতাছেন এটা করো, এটা করো, সিদ্ধান্ত এটাই। আপনি আমারটাকে শুনেন না বস। ট্রিটমেন্ট তো ভিন্ন আমার। সো এই যে এরিয়া অফ ইনফ্লুয়েন্স এর মধ্যে থেকে আমরা কিভাবে একদম ১০০% রিঅ্যাক্টিভ একটা বসকে আমি প্রোঅ্যাক্টিভ হয়ে কিভাবে কনভিন্স করে ফেলতে পারি? আমার কি সমস্যা? আমি পার্সোনালিটি ড্রিভেন। আমি খুব নলেজ পছন্দ করি, খুব অ্যাগ্রেসিভ এনালাইসিস পছন্দ করি, অ্যাগ্রেসিভ ড্রিম পছন্দ করি। এরকম একজন আমার মতো হ্যাবিটের একজন, মানে ইনশাআল্লাহ আমি সামনে থাকছি না এরকম। বাট এরকম একজন হ্যাবিটের একজনকে ঠিক কেউ ম্যানেজ করতে পারে না। বারান্দায় গিয়ে কয়, "তো এটা একটা বস হইলো, এত রাগী, এত বাজে, এত বাজে।" কত অনেক কথা লিখছে। হ্যাঁ? সমস্যা যা, যা হয় বসরে নিয়ে। তো একজন তাদের মতো ভাবল না। কারণ এটা তাদের এরিয়া অফ ইনফ্লুয়েন্স ছিল না, তারা ভাবছে একজন প্রোঅ্যাক্টিভ ছিল। সে তার এরিয়া অফ ইনফ্লুয়েন্স চিন্তা করল যে আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্স কি? সে বস বলে যে, "চিঠি লিখা দাও অমুকরে।" তো সে একটা চিঠি লিখে। ২ নাম্বার, এই একই রকম কাস্টমার আর কারা, কারা আছে তাদেরকে চিঠি লেখা যাবে এটার লিস্ট দেয়। এই চিঠি লিখলে কি, কি ইফেক্ট হইতে পারে সেটাও বলে। এই চিঠি আগে কাদেরকে দেওয়া যেত, দেওয়া যায় না সেটাও বলে। এবং এই চিঠিটা আরো কয়েকজনের জন্য ড্রাফটিং করলে বা এর জন্য ড্রাফটিং করে আরো কয়েক রকমে দেওয়া যায় সেটাও বলে। কয়টা বলছি? ৫ টা। ৬ মাস পরে বস সবাইরে হের নাকের দড়ি দিয়ে ঘুরায়। কয়, "ওর কথাও জিজ্ঞেস করেন।" সবাইরে যে যাই বলে, বলে যে, "ওরে জিজ্ঞেস করেন।" অর্থাৎ ইনফ্লুয়েন্স দিয়ে কিছুদিন পরে, এই বইয়ের সত্য ঘটনা। কিছুদিন পরে ওই ছেলেটাই সিইও হয়ে যায়, সে আরেকটা ব্যবসায় চলে যাবে বস। তাহলে আপনি এক্সিকিউটিভ থেকে সিইও হওয়ার এত রাগী বসের আন্ডারেও সম্ভব? কারণ বস কি চায়? এক্সট্রা এফোর্ট, এক্সট্রা নলেজ। যেটা চিন্তাও করেন এটা নিয়ে আসছেন আপনি। করেন, আপনি ওইটাও করবেন না, এরিয়া অফ ইনফ্লুয়েন্স এ ফোকাস করবেন না। আবার বারান্দায় গিয়ে বকবক করবেন, আবার একই রকম গতিতে চলতে থাকবেন, কোম্পানি শিফট করবেন, আরেক বস বকা দিবে, কি লাভ? বি প্রোঅ্যাক্টিভ। একান্ত গ্রামে একটা ছেলে বসে আছে। সে কেমনে প্রোঅ্যাক্টিভ হবে? তার এরিয়া ইনফ্লুয়েন্স কি আছে? প্রোঅ্যাক্টিভ নিয়েও ২০ টা ভিডিও বানানো যাবে। আপনারা লেটস সি হাউ ইউ পিপল ফিল দিস, এটা চিন্তা করে কমেন্ট করবেন আপনারা। আমি তাহলে আরো বানাবো। যে আসলে কেমন লাগছে? আসলে কি বুঝতেছেন? আসলে উপকারী কিনা না বকবকানি? তাইলে আমি আসলে আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্স এ ফোকাস করব আরো বেশি। পরে আবার এগুলো নিয়ে ভিডিও বানাবো। বাট একজন গ্রামের ছেলে প্রোঅ্যাক্টিভ কেমনে হবে? আপনি চিন্তা করেন তার কি, কি আছে? তার একটা বাঁশঝাড় আছে, একটা খেলার মাঠ আছে, কিছু মানুষ আছে, কিছু ফ্রেন্ড আছে, একটা প্রাইমারি স্কুল আছে। আর বাবার অনেক কষ্ট আছে, অর্থ সম্পদ নাই। বাট এই অবস্থা, মানে আমারটাই আরকি, আমি যেরকম ছিলাম। সো আমি কি করলাম? আপনি কি করবেন? আমি কি খুব প্রোঅ্যাক্টিভ ছিলাম? অবশ্যই। একটা লেভেল পর্যন্ত তো প্রোঅ্যাক্টিভ ছিলামই। বাট আমি এখন অনেক রিঅ্যাক্টিভ হয়ে গেছি। আমি এটাকে আবার প্রোঅ্যাক্টিভনেস এ বদলাবো। তো গ্রামের একটা ছেলের প্রোঅ্যাক্টিভিটির সংজ্ঞা হচ্ছে, সে প্রতিদিন চিন্তা করবে আমার আজকে করণীয় কি? প্রতিশ্রুতি দিবে নিজের কাছে। যে আজকে আমি আমার বাবাকে একটু হেল্প করব, মাকে একটু হেল্প করব, পড়াশোনা একটু করব, খেলাধুলা করব, বন্ধুদের সাথে চলব। এই তো শিডিউল একটা গ্রামের ছেলের। সো সে একটু, একটু করে নিজেকে ৫ টা ৬ টা সেগমেন্টের প্রতিশ্রুতি দিবে। যে আমি বাবাকে এমনভাবে হেল্প করব যেই হেল্পটা বাবার উপকার হয়, আমার উপকার হয়। আমি বাবাকে সারাদিন হেল্প করলে আমার প্যারাডাইম শিফট হয়ে গেছে। আসবে আলোচনা, আরো সামনে আসতেছি। প্যারাডাইম শিফট হয়ে গেল কি, আমি বাবা, 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 পরিবার, পরিবার, পরিবার। হইল না? এটা প্রোঅ্যাক্টিভনেস না। এটা বায়াসড। মা, সারাদিন মা, গরু সারাদিন গরু, খেলা সারাদিন খেলা, বন্ধু সারাদিন বন্ধু, শত্রু। এই ছেলে কিশোর গ্যাং কেমনে হয়? এই ছেলেরে হারতে দিমু, জিততে দিমু না, আমিও জিতবো না। শত্রু ফোকাসড। ওর পুরা প্যারাডাইম শত্রু ফোকাসড। শত্রু ফোকাসড হইলেন না, বন্ধু ফোকাসড হইলেন না, বাবা ফোকাসড হইলেন না, কিছুই ফোকাসড হইলেন না, আত্ম ফোকাসড হইলেন না। আত্ম ফোকাসড হওয়া খারাপ। কেমনে? নিজের যা ভালো তা, ওরে বাবা! বাকি সব গোল্লায় যাক। সো সমস্ত কিছুকে কি সে ব্যালেন্স করবে। করে সে এই গ্রামের ওই এরিয়া অফ ইনফ্লুয়েন্স টাকে সে রিসার্চ করবে। করে সে বাবাকে একটু সময় দিবে, একটু পড়াশোনায় সময় দিবে, একটু ব্যালেন্স করবে। করে, করে সে নিজেকে আস্তে, আস্তে
গড়ে তুলবে। আজকে সে একটু কি করা যায়? সাঁতার শিখলো। সাঁতার শিখে কি করা যায়? এই টার্গেট করলো যে আজকে পুকুরের এই পাশ থেকে একটা ফিজিক্যাল ট্রেনিং হইতে থাকলো। তার এটাকে সে ডেইলি শার্পেন করবে। আজকে এই পুকুরে ১ বার ২ বার গেছি। কালকে ৩ বার যাবো। তাহলে তার একটা সাঁতার অ্যাক্টিভিটি হইতেছে। খেলায় সে আস্তে, আস্তে টার্গেট সেট করবে। আমি খেলায় এতটুকু ভালো করব এবং এই ফ্রেন্ড সার্কেলকে দিয়ে খেলার মাঠ থেকে আমি ভালো কিছু উদ্যোগ নিবো, কিছু চেষ্টা করব। একটু বেটার কিছু। সো এভাবে করে, করে একদিন সে গ্রাম জয় করে, শহর জয় করে, দেশ জয় করে, বিশ্ব জয় করবে। শুরু। প্রত্যেকের একই অবস্থা। একটা গার্মেন্টস কর্মী সেইম। সে চিন্তা করবে আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্স কি? এই মেশিন, এই টেবিল আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্স। এই কাপড়। সে এর মধ্যে এক্সেলেন্স তৈরি করবে। দেন সে একটা ১০ টা মেশিনের সারিতে সে সুপারভাইজার হবে। ইনফ্লুয়েন্স করবে। এই জায়গা থেকে সে গার্মেন্টস ব্যবসায়ী হবে। এই জায়গা থেকে সে বাণিজ্য মন্ত্রী হবে। এই জায়গা থেকে সে প্রধানমন্ত্রী হবে। পসিবল। বিলিভ মি। জাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর এরিয়া অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড ফোকাস অন ইট। বি প্রোয়েক্টিভ। তো 2nd হ্যাবিটটা হলো, ২য় যে অভ্যাসটা হলো বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এই বইয়ে বলা আছে চিন্তা বীজ, কাজ হলো ফসল, কাজ বীজ, অভ্যাস হলো ফসল, অভ্যাস বীজ, চরিত্র হইলো ফসল। অভ্যাস যেটা হইলে আমাদের চরিত্র ভালো হবে। কিসের মাধ্যমে হবে? বারবার, বারবার করার মাধ্যমে। বারবার কি করব? ছোট, ছোট কাজ কিন্তু। মেজর না। মেজর কিছু দিয়ে কিছু হয় না। ছোট, ছোট দিয়ে হয়। ওই যে প্রোয়েক্টিভ হলো গ্রামের ছেলেটা, সে এখন সবকিছু শুরু করবে এন্ড ইন মাইন্ড। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমরা সবাই এখন খাতা কলম নিব। নিয়ে ভিডিওটা পজ করব। পজ করে লিখব, আমার বন্ধু ৫ জন। আমি অলরেডি করেছি। আমার মা-বাবা, আমার আত্মীয়স্বজন, আমার সমাজ, আমার গ্রাম, আমার স্কুল, আমার কলেজ, যার যেটা সমাজ। দেন আমার মসজিদের ইমাম, আমার মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী, যেই হোক। সো এই হচ্ছে আমার সমাজ। আমার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, আমার ব্যক্তিগত বাড়ির প্রধান, স্কুলের প্রধান, বন্ধু-বান্ধব সার্কেল। আমি ১৫ বছর বয়সের একটা গ্রামের ছেলে অথবা ৫০ বছর বয়সের একটা বাবা অথবা ৬০ বছর বয়সের দাদা। এখনো সময় আছে। আমি লিখব আমার এই লোকগুলো আর ৫ বছরের মধ্যে যদি মারা যায়, ২ বছরের মধ্যেও যদি মারা যায়, তাহলে আমার কবরে এসে কি বলুক? এট লিস্ট আমি ৬০ বছরের বৃদ্ধ কৃষক, ৭০ বছরের বৃদ্ধ কৃষক। আমি যদি মরতে চাই, আমি কালকে এই পরশুদিন মারা গেলেও কি বলব? এট লিস্ট যদি এইটা বলে যে উনি চেষ্টা করছিল, সমস্ত ভুল থেকে ক্ষমা চাইছিল। নতুন করে উনি প্রোয়েক্টিভ হইতে চেষ্টা করছিল। নতুন করে উনি স্বপ্ন দেখছিল, উনি সমাজের সবার ভালো চাইবে, সব মামলা উঠায় নিবে। গ্রামের মামলাবাজ মানুষ। পুরা যার যা সার্কেল। আমি আমি কি লিখেছি? আমি আমার ৫ টা কি লিখেছি এটা নিয়ে আরেকদিন ভিডিও করব। এটা আমাদের সময় আজকে একটু কম। অনেক বড় হয়ে যাচ্ছে। আমার মৃত্যুর সময়, মৃত্যুর পরে ইনফ্যাক্ট লাশটাকে সামনে রেখে জানাজার সেই মাঠে ৫ টা প্রতিনিধি যদি কথা বলে, ইমাম সাহেব জানাজার নামাজের আগে আল্লাহু আকবার বলে শুরু করার আগে বলবে, আমার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজনের মধ্যে একজন বলবে, বন্ধুদের মধ্যে একজন ১ মিনিট কথা বলবে। সমাজের আমি যদি সেইরকম গুরুত্বপূর্ণ হই, দেশটাই যদি আমার সমাজ হয়, তাহলে আমার যে সুপ্রিম লিডার হবে, মানে সমাজের প্রধান, রাষ্ট্রপতির কথা বলবে। যেই বলুক, সমাজের প্রতিনিধি একজন, রাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠানের একজন, আত্মীয়স্বজন একজন, বন্ধু-বান্ধব একজন, হ্যাঁ? ৪ টা সাইকেল হলো। আর যদি আমার প্রতিষ্ঠান হয়, চাকরি হয়, কলিগ থাকবে, ৫ টা হবে। সো এই ৫ টা শ্রেণীকে আমি কি দিয়ে কি শুনতে চাই মৃত্যুর পর? কোন লাইনটা শুনতে চাই? একেবারে মুখের বলি। আমি ঘুমিয়ে আছি, মৃত্যুবরণ করে আছি। আমি আর কোনদিন উঠব না। কিন্তু ধরেন আমি শুনতে পাচ্ছি। আমি জানতে পারছি মানুষগুলো এগুলোই বলছে। এই ৫ টা লাইন বলছে, এই ৫ শ্রেণীর মানুষ। এটাকে আজকে লিখে ফেললাম। লিখে প্রতিদিন এটাকে টিকিয়ে রেখে যাব। এখন begin with the end in mind। একটা হলো মৃত্যু পর্যন্ত আমার জীবনের চিন্তা। মৃত্যু তো হবে ৮০ বছর বয়সে ইনশাআল্লাহ। ৯০ বছর বয়সে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ১০০ বছর হায়াত দিক। তাহলে এখন বয়স কত? আমার ৩৪, আপনার ২৪, কারো ১৪, কারো ৫৪। সো এই যে ইনফ্যাক্ট কারো যদি ৭৪ ও হয় নো প্রবলেম। ইউ হ্যাভ টাইম। মৃত্যুর ১ দিন আগেও এই বইটা যদি কেউ পড়ে ফেলে, এই ভিডিও যদি কেউ শুনে ফেলে, তার সাথে সময় আছে শেষ দিনকে শুধরানোর।
তাহলে আজকের দিনটাকে আমি পার্ট করতে থাকবো। যে ঠিক আছে আমার ৮০ বছর বাঁচলে আমার লক্ষ্য এটা। ৫০ বছর বাঁচলে, ২০ বছর বাঁচলে, ১০ বছর বাঁচলে, আর ২ মাস বাঁচলে, আর ২ দিন বাঁচলে, তাহলে ইমার্জেন্সি কাজ আজকেরটা কি? সো এই থিওরিতে আমি এন্ড পিকচার ঠিক করব। প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের এন্ড পিকচার ঠিক করবে। ব্যক্তি, ব্যক্তির এন্ড পিকচার ঠিক করবে। সমাজ নেতা, সমাজের এন্ড পিকচার ঠিক করবে। বাবা-মা তার এন্ড পিকচার ঠিক করবে। যে যেই রিলেশনশিপে, যেই সিচুয়েশন এ, যেই স্ট্যাটাসে আছে, সে তার এন্ড পিকচারটা ঠিক করবে। এন্ড ইন মাইন্ড মাথায় রেখে চলার উপায় কি? মাথায় রেখে চলার উপায় হচ্ছে সংবিধান করে ফেলা। নিজের স্ক্রিপ্ট করা। আমরা বলি না যে আমার জীবন, আমার কথায় চলবে। হ্যাঁ? অন্যের কথায় আপনার জীবন চালায়া লাভ কি? হ্যাঁ? আপনি চাকরিজীবী, আপনি অন্যের কথায় চলেন। বলি না অনেক কথা। অন্যের কথায় সবাই চলে শুধু সে ছাড়া যে সত্যিকার অর্থে তার এন্ড পিকচার ঠিক করছে। আমার এন্ড পিকচার যদি ঠিক থাকে, আমার সবকিছু ঠিক। কারণ আমার এন্ড পিকচার আমার সংবিধান লিখে দেয়। আমার লাইফের স্ক্রিপ্ট লিখে দেয়। সো আমার জীবনের স্ক্রিপ্ট সেই মৃত্যুর ফিউনারেলের সেই জানাজার নামাজের বক্তব্যের সাথে কতটা মিলছে, প্রতিদিন সেটা কিভাবে চললে মিলবে। এটাই হচ্ছে begin with the end in mind. একটা কোম্পানির ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠানের সিইও। আমি বলব এই যে মইটা, এইটা যাবে হচ্ছে ওই লক্ষ্যে পর্যন্ত। আমি মইটা সেট করব। বেয়ে উঠবে পুরো প্রতিষ্ঠানের টোটাল ম্যানেজমেন্ট টিম। তাহলে কি দাঁড়ালো? ফাইটিংটা কি হবে? এন্ড পিকচারটা কি হবে? এন্ড পিকচার হবে আমার যে গোল, আমি যে সিইও হিসেবে যে গোল সেট করছি, এইটা তারও গোল হইলে সে সিঁড়ি ওঠার ব্যবস্থাপনা করবে। সহজ। তার মানে আগে এন্ড পিকচার মিলান। যার, যার সাথে মিলে যায় ওই গ্রাম থেকেই হয়ে যাবে। সো তারপরে হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। ফার্স্ট থিং ফার্স্ট নেওয়ার উপায়টা কি? এখানে আমরা কি শুনি স্বাভাবিকভাবে? অগ্রাধিকার দিতে হবে। কাকে? কাজ, বউ, বাবা-মা। অগ্রাধিকারের সাথে কি কোন না কোন কিছু রিলেট করে দেই কিন্তু আমরা। কাজ, একজন খালি কাজপ্রিয়। সারাদিন কাজ করে। একজন খেলাপ্রিয়, সারাদিন খেলে। বন্ধুপ্রিয়, সারাদিন বন্ধু হিসেবে থাকে। আমাদের জীবনের সমস্ত অগ্রাধিকারকে আমরা সেট করি আমরা কে কি প্রিয় সেই হিসেবে। আবার এই প্রিয়টাও আমরা সেট করে দেয় আবার আমাদেরকে অন্য কোনো পরিবেশ, সমাজ। আমি নিজে ঠিক করি না আমার কোনটা প্রিয়। এখন আপনি ধরে নিলাম আপনি এন্ড পিকচার অনুযায়ী প্রায়োরিটিও ভালো ঠিক করে ফেলছেন। তাও আপনার একটা ঝামেলা হয়ে যায়। আমাদের কাজগুলো কয় রকম? ৪ রকম। গুরুত্বপূর্ণ, জরুরি। গুরুত্বপূর্ণ, জরুরি না। গুরুত্বহীন, জরুরি। গুরুত্বহীন, জরুরিওহীন। জরুরিও না, গুরুত্বপূর্ণও না। এই ৪ এর বাইরে কোনো কাজ নাই আসলে। এখন আমরা কিসে বেশি ব্যস্ত থাকি? গুরুত্বহীন, জরুরি না। এটাতে বেশি ব্যস্ত থাকি পৃথিবীর বেশিরভাগ মানুষ, এটা ভিন্ন কথা। আমি ধরে নিচ্ছি আমরা আদর্শ জায়গায় চলে আসছি অনেকটা। আমরা প্রোডাক্টিভ হয়ে গেছি, আমরা এন্ড পিকচার ঠিক করে ফেলছি। হ্যাঁ? পজ দিয়ে, দিয়ে কাজ করছি। দেন আমরা ডিসিশন নিচ্ছি, কাজ করতেছি। যে আমরা এখন ফার্স্ট থিং ফার্স্ট করব। বললাম আরকি বোঝার জন্য। এখন আমরা সবার আগে ফেলি গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি কাজ। ফেলা যাবে না। এইখানেই আসছে মানুষ তৈরি করতে হবে। আমার কাছে আজকে যেটা গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি, শুধু এটাকে আরেকজনকে দিয়ে দিতে হবে। তাহলে আমি করবোটা কি? আমি গুরুত্বহীন কাজ করব, জরুরি না এমন কাজ করব না। জরুরি, গুরুত্বহীন সেটাও করতে হবে। সেটাও আরেকজনকে দিতে হবে। তাহলে আমি করব কোনটা? গুরুত্বপূর্ণ কাজ। এটাই হচ্ছে এবার সবচেয়ে মজার পার্ট। আমার বিদ্যুৎ বিল দিতে হবে। এটা জরুরি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু না। এটা আরেকজন করবে। আমার নিউজ দেখতে হবে। অ্যাকচুয়ালি এরিয়া অফ কনসার্ন এর যত কাজ আছে আরকি। খেলা দেখতে হবে। মেসির গোলটা দেখতে হবে। হ্যাঁ? এই যেগুলো এগুলো হচ্ছে গুরুত্বহীনও জরুরিও না। ১ম যেটা গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি। এইটা কিরকম? আমার অফিসের সমস্ত লোককে ইনক্রিমেন্ট দেওয়া। গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি। সেলারি দেওয়া অন টাইম। গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি। রিওয়ার্ড দেওয়া। গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি। মাকে নিয়ে উমরায় যাওয়া। গুরুত্বপূর্ণ, ইমার্জেন্সি না। বোনকে তার হক ঠিকমতো বুঝিয়ে দেওয়া, মেপে ঝুঁকে বোন মামলা করবে না। খাইতে পাচ্ছে না তাও হক নিয়ে ঝগড়া করবে না। বোন তো। গুরুত্বপূর্ণ,
ইমার্জেন্সি না। আমরা আমাদের জীবনের সমস্ত ফোকাস গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সির মধ্যে আটকে রাখছি। শুধু গুরুত্বপূর্ণের মধ্যে যেদিন ফোকাস চলে আসবে, আর সমস্ত গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি কাজ যখন আরেকজন করে দিবে, সমস্ত ইমার্জেন্সি কাজও যখন আরেকজন করে দিবে, আর পুরো সার্কেল থেকে যত দ্রুত সমস্ত গুরুত্বহীন এবং ইমার্জেন্সিও না যেটা, সেটা বাদ দিয়ে দেওয়া যাবে। প্রত্যেকের জন্য আমার জরুরি কাজটা ওনার গুরুত্বপূর্ণ করে দিতে হবে। আবার উনি ওইটা ওনার জন্য গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি মোডে রাইখা উনি আবার ওনার ব্যক্তিগত জীবনের কাজগুলোকেও গুরুত্বপূর্ণ কাজগুলোকে করবে। দেখেন, আমি আমার মাকে নিয়ে উমরায় যাই, বোনের কথা রাখি, তাহলে আমি কাস্টমারকে ঠকাবো? আমার এমপ্লয়িকে ঠকাবো? আমার সত্যিকারের আত্মশক্তি, আত্মমর্যাদা বাড়বে না কমবে? আমি এখনো এই বিষয়ে যতটুকু উদাসীন, আমি বাস্তবে আমার সবার বিষয়ে অতটুকু উদাসীন। আমি সব অভিনয় করে যাচ্ছি। ফেক ডেভেলপমেন্ট কক্ষনো স্টেবল হইতে পারে? লম্বা যাইতে পারবে? পারবে না? পারে না। আজ থেকে এই বই লেখার আগে, ২য় বিশ্বযুদ্ধের আগে যত মানুষ বিখ্যাত হইছে, তারা সবাই চরিত্র ড্রিভেন। কারণ তারা সবাই ইতিহাসের অংশ। বেশিরভাগ মানুষ ওই সময় বিখ্যাত হইছিল, কিন্তু তার কথা কেউ জানে না। এমন আছে, আপনি দেখেন খোঁজ নিয়ে। ডিপ হিস্ট্রিতে গেলে দেখবেন অনেক মানুষ আছে ওই সময়ে। চিনে ৫ জনকে। চরিত্রওয়ালাটা যে ছিল, তাকে চেনে। সো জীবনের সবচেয়ে ইম্পোর্টেন্ট প্রায়োরিটি হবে গুরুত্বপূর্ণ কাজ করা। ফার্স্ট থিং ফার্স্ট হবে গুরুত্বপূর্ণ কাজকে প্রথমে করা। দেন কিছু গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি কাজও করতে হবে। দেন কিছু জরুরি কাজও টুকটাক করতে হবে। আস্তে, আস্তে সার্কেলটা বড় করতে হবে, গুরুত্বপূর্ণের সার্কেল। আমার জন্য সমস্ত কলিগদের ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বাবা-মার খোঁজখবর, পরিবারের খোঁজখবর, সন্তানকে সময় দেওয়া, এই ব্যালেন্সড ফার্স্ট থিং ফার্স্ট যেদিন আমি পুট করে ফেলতে পারবো আমার সামনে, আমার জীবনে, যে কেউ, হি ইজ দ্য হাইলি ইফেক্টিভ পিপল। কারণ সে একটু খেলে, বউরে সময় দেয়, বাচ্চাদের সময় দেয়, বাবা-মায়ের সময় দেয়, অফিসে সময় দেয়, বোনকে সময় দেয়, সবার হক নষ্ট করে না, সবাইকে নিয়ে চিন্তা করে, সঠিক কাজটা করে। সে নিজেকে বাঁচাচ্ছে, ভাই-বোনরে বাঁচাচ্ছে, এমপ্লয়িদের বাঁচাচ্ছে, পড়াশোনা করতেছে, গোল সেট করতেছে, মইটা আরো বড় করতেছে। আরো বেটার ইন পিকচার তৈরি হচ্ছে। একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ তৈরি হয়ে যাচ্ছে। একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ যে তার ফার্স্ট থিং ফার্স্ট করে, যে চমৎকার এন্ড গোল নিয়ে ডেইলি কাজ করে, যে প্রোয়েক্টিভ হয়ে গেছে, সে কিন্তু আত্মনির্ভরশীল। আমরা এখন হব পরস্পর নির্ভরশীল এবং ভিডিওটা আমরা শেষ করব। যখন আমি পরস্পর নির্ভরশীল হয়ে গেলাম, তখন আমার ১ম যে হ্যাবিটটা সেটা হচ্ছে থিংক উইন উইন। এটা কিভাবে সম্ভব? কিভাবে এই হ্যাবিটটার মানে কি? এই হ্যাবিটটার মানে হচ্ছে এই আমরা আসলে ৪, ৫, ৬ রকমের থিংক করি। ১, তুমিও জিতবে, আমিও জিতবো। আরেকটা হচ্ছে তুমি জিতবে, আমি হারবো। আমি জিতবো, তুমি হারবে। আরেকটা হচ্ছে শুধু আমিই জিতবো। আরেকটা হচ্ছে আমিও হারবো, তুমিও হারবে। ৬ টা। আমিও হারবে, তুমিও হারবে, এটা মানে কি? এটা হচ্ছে যে বলে যে আমি আ জিতবো, তুমিও হারবে। আবার উনি বলল যে উনি জিতবে, আমি হারবো। সো ২ টা মানুষ আমরা একসাথে হইলাম। তখন কি হয়? কনফ্লিক্ট হয়। উনিও জিতে না, আমিও জিতি না। কারণ সবাই তো নিজে জিততে চায়। তো লাস্ট পর্যন্ত একটা নতুন মেন্টালিটি আসে। আমিও হারমু, তুমিও হারবা। সো ৩ টা মেন্টালিটি এখানে একসাথে রিজেক্ট হয়ে গেল। আমি জিতবো, তুমি হারবে। উনি বলতেছে আমি জিতবো, তুমি হারবে। এবার ২ জনে বলতেছে তুমিও হারবে, আমিও হারবো। ও বলতেছে তুমিও হারবে, আমিও হারবো। সো ৩ টা মেন্টালিটি এইখানেই শেষ ফাইটে। থাকলো আমিই জিতবো, অন্য কিছু গোল্লায় যাক। এটা একটা বললাম। এটা কেমনে থাকলো? এটা হলো যে আমি জিতে যাবো আর বাকি সবকিছু ধ্বংস হোক। বা জিতে যাক সবাই, আমি জিতলেই হইলো। এবং চূড়ান্ত এবং সবচাইতে ইম্পোর্টেন্ট স্টেজটা হচ্ছে আমিও জিতবো, তুমিও জিতবে। আর যে যেমনি ইচ্ছা জিততেছি, দুজনে জিতাইতেছি। ভেরি গুড একটা মানে অনেক মডেস্ট লেভেল। মেইন যে ব্যাপারটা এখানে, এই যে উইন উইনের করার, সেটা হচ্ছে যে আমরা যখন আমি জিতবো, তুমি জিতবে, এই জায়গাগুলোতে যাই, আমরা কি করি? আমাকে জেতাই কোথায়? খেলায়, খেলাধুলায়। তাহলে খেলাধুলা পর্যন্ত আমি জিতবো, তুমি হারবে, ঠিক আছে। আমি হারবো, তুমি জিতবে, টিমে কিছু সময়ের জন্য ঠিক আছে। এটা ঠিক, এটা আদর্শ চরিত্র না, কিন্তু ঠিক আছে কিছু সময়ের জন্য। অ্যাকচুয়ালি পরিবারের জন্য এটা ঠিক আছে বেশি। আমার বউ
ঝগড়া করতে চাইছিল একটু, আমি হাইরা গেলাম, ঝগড়া জিতা গেল বউ, সংসার টিকে গেল। আমার দৃষ্টিভঙ্গিটা পরিবার হইলে ঠিক আছে। আমার দৃষ্টিভঙ্গি আমার প্রিয় টিমমেট হলে ঠিক আছে। ঠিক আছে। আমিও হারবো, তুমিও হারবে ছাড়া বাকি সবগুলো কোনো না কোনো ক্ষেত্রে ঠিক আছে। সব দিক থেকে সবচেয়ে বেস্ট কোনটা? আমিও জিতবো, তুমিও জিতবে। এটার উপায় কি? আমার সামনে যিনি আছেন, তিনি বুঝবে আমি জিততে চাই তাকে জিতিয়ে। সেও বুঝবে আমাকে জিতাতে চায় সে নিজে জিতে। হাউ? আমার প্রপোজালটা খুব দ্রুত সে উইন-উইন ফাইন্ড করছে। সেও খুব দ্রুত আমাকে উইন-উইন স্টেজে পাইছে। তার জিতকে সে খুঁজে পাইছে। সো ইটস ইজি, আমরা এভাবে করে কি করব? এগিয়ে যেতে থাকবো। দেন সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। মানে আমি ১ম এ আমাকে বুঝবো না। ১ম এ আপনাকে বুঝবো। দেন আমাকে আপনি বুঝবেন। ভালো করে বুঝেন। যদিও এই বইয়ের পুরো ব্যাপারটা হচ্ছে নিজেকে বোঝা। কিন্তু এটা কোন পর্যন্ত? আত্মনির্ভরশীল পর্যন্ত। এই পয়েন্টটা আমি মিস করে গেছি আরেকটা ভিডিও। বললাম না অনেক কিছু মিস করে যাব। অনেক কিছু এটা নিয়ে আসবে ভিডিও। নিজেকে বোঝার পার্ট শেষ। আমি এখন পরস্পর নির্ভরশীল হইতেছি। আমার কাঁধে এখন ফিজিক্যালি চিন্তা করলে অনেক মানুষকে নিয়ে আমি এখন চলতে পারি, সাহায্য করতে পারি। মেন্টালি আমি এখন অনেক মানুষের নির্ভরশীলতাকে আমি লিড করতে পারি। আমি এখন সামনের জনকে বুঝবো। আমার চশমা পরায় দিব না, তারটা শুনবো। এখানে পুরো ব্যাপারটা হচ্ছে শোনার। পুরো ব্যাপারটা শোনার। আমি এখানে গোল্লা পাইছি। আর পাবো না ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই। সর্বোচ্চ পরিমাণে শুনতে হবে। শোনার অনেক রকম আছে। শোনা, শুধু শোনা, কথা কইতে, কইতে শোনা, মনোযোগ সহকারে শোনা, শুনে গভীর ধ্যানে অ্যাকনোলেজ করে শোনা। এখানে অনেক কথা আছে। আমি আজকে আর লম্বা করব না। এমন কথা আছে যে শুনবেন কেমনে? প্র্যাকটিস আছে, গল্প আছে, হ্যাঁ? তাহলে আমরা ১ম এ আরেকজনকে নাই যদি ভালো করে শুনি, তাহলে বুঝবো কি? প্রত্যেকের একটা ডিফারেন্ট জায়গা আছে। প্রত্যেকের। আজকে থেকে আমি নিজে শপথ করছি। আমার জায়গায়, আপনি শপথ করুন আপনার জায়গায়। যে আপনি শুনবেন। মনোযোগ সহকারে শুনবেন। গুরুত্ব সহকারে শুনবেন। প্রত্যেককে শুনবেন। এবং শোনার শেষ করে বুঝবেন। বুঝা শেষ করে জিজ্ঞেস করবেন, "আমি আপনার সম্পর্কে এটা বুঝছি, ঠিক আছে? বলতে দেন।" গাছের মতো শুনতে হবে। শুনবো আজকে থেকে। বলার আগেই রাগ। কেন ওই মানচিত্রের বিহেভিয়ার? আরে আগে তো শুনি। আর ভুল করবে না। সবাই যদি ভুলই না করে তা আপনি এখানে একসাথে হইছেন কেন? আর আপনি ভুল না করলে তো আপনার পৃথিবীতে আল্লাহ পাঠাইতই না। দেন মোস্ট ইম্পোর্টেন্ট সিনার্জাইজ, সমন্বিত প্রচেষ্টা। সুন্দরবনে ঘুরতে গেছিলাম। গিয়ে দেখলাম নদীর পাশে যেখানে সবচেয়ে বেশি ঝড় আসে, সেখানে বন বাড়তেছে। যেখান থেকে মানুষ একটা, একটা করে কাইটা নিয়ে যেতেছে সেখানে বন কমতেছে। দেখেন সিনার্জাইজ যে একসাথে থাকা, একই গোল সেট করে থাকা। আচ্ছা, সুন্দরবনে আসতেছি। ধরেন মামলুক সুলতানের নাম শুনেছেন? আমি মিশর গিয়েছি ঘুরতে। প্রচন্ড গৌরবে ওরা বলে। মিশর কখনো হারে না। কোত্থেকে জানেন? মিশর হচ্ছে ইতিহাসে ১ম বারের মতো মঙ্গোলদেরকে হারিয়েছিল। কেমনে জানেন? সব মানুষ পলায়, ভয়ভীত। মিশরী একজন শাসক মানে সেনাপতি তিনি কি করলেন? তিনি মঙ্গোলদের গলা কেটে ঝুলাই দিলেন বাজারে। পুরো মিশরীয়দের মধ্যে 80% ভয়ে পলাইতো, 20% সাহস দেখাইছে। এখন উনি সবটা ভয়কে একসাথে সাহসে পরিণত করে দিলেন। সিনার্জাইজ হচ্ছে একটা কাঠ, ২টা কাঠ। এভাবে থাকলো, খাট করে ভেঙে গেল। একটা কাঠ, ২টা কাঠ। এবার ৫০০ টন দেন ভাঙবে না। একটা কাঠ, ২টা কাঠ, ৩টা কাঠ। ৫০০০ টন ভাঙবে না। একটা কাঠ, ২টা কাঠ, ৩টা কাঠ, ৫টা কাঠ, ১০টা কাঠ। কত টন আমি জানি না ভাঙবে কিনা। সো ১+১ ১০০০, ১,০০,০০,০০০ হইতে পারে। এটা হচ্ছে সিনার্জাইজ। সো মামলুক সেনাপতি সে করলো কি এমন এক জিনিস তৈরি করলো আজ পর্যন্ত মিশর ওর পরে আর পরাধীন হয় নাই। মানেও না ওরা কাউকে। এখনো একজন সাধারণ মিশরী ড্রাইভার ওইদিন বলল, "ইসরায়েল আমাদেরকে হামলা করবে না।" হোক বা না হোক চিন্তা করেন এমন এক এনার্জি তৈরি করছে সমস্ত ভীত মিশরীয়দেরকে পলায়ে যাওয়ার বদলে রুখে দাঁড়ানো শেখাইছে এবং শেষ পর্যন্ত সফল হইছে। এইভাবে সুন্দরবনে ফিরে আসি। যে সুন্দরবন যেখান থেকে প্রতিদিন ঝড় আসে কিচ্ছু হয় না, আরো বাড়তেছে। কারণ সিনার্জি আছে।
যেখানে একটা করে কাইটা ফেলতেছে সেখানে আলাদা করে ফেলতেছে একটা করে। তাই বন ছোট হয়ে যাচ্ছে। শার্পেন দ্য স। ওই যে প্রতিদিন করাতে কাটছে গল্পটা, আরেক ভিডিওতে পুরাটা বলবো। যে কাটে তো কাটে, বলে যে কাটে না তো আপনি কি কাটতেছেন? বলে যে আমি তো কাটতেছি, ধার দেওয়ার তো সময় পাচ্ছি না, হ্যাঁ? ধারেরই সময় পাচ্ছে না, শুধু কাটতেছে। তা আমরা সব করছি। কিন্তু ওই করাতটায় ধার দিচ্ছি না। এটা হলো শার্পেন দ্য স। সো আমরা ওই গ্রামের ছেলেটা, ওই এক্সিকিউটিভ ব্রাদার, ওই ডক্টর, ওই উদ্যোক্তা, ওই আমার সম্মানিত কলিগ বৃন্দ, সবাই মিলে আমরা আজকে শপথ করি। যে যেখানে আছি, যেভাবে আছি, আমরা আমাদের চরিত্রের উপরে কাজ করব। নিজেকে আরো আত্মনির্ভরশীল করব। তারপর পরস্পর নির্ভরশীল হব উইন, উইন চিন্তা করার মাধ্যমে, নিজেকে না, আগে অন্যকে বোঝার মাধ্যমে এবং একটা প্রচন্ড রকমের সিনার্জি তৈরি করব নেতৃত্বের জায়গা থেকে এবং পুরো সমাজের সমস্ত শক্তিকে একসাথ করে একটা পজিটিভ ফোর্স তৈরি করে পুরো দেশকে, আমাদের প্রতিটা জায়গাকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেতৃত্ব শুধু নয়, ভালো মানুষ, তারপরে ইফেক্টিভ পিপল হব এবং সফল, চূড়ান্ত রকমের সফল নেতৃত্ব হব। কারণ ইফেক্টিভ পিপল ছাড়া শুধু পার্সোনালিটি দিয়ে বর্তমান সমাজ, আমাদের পৃথিবী, এভরিথিং হুটহাট কিছু করে যাবে চমকপ্রদ। চিরস্থায়ী কিছু হবে না। এটা নিয়েও গল্প হবে, কথা হবে। সবকিছু নিয়ে কথা হবে। এই বই নিয়ে কথা হবে। আপনাদের পরম সফল জীবন, সুন্দরতম মানুষ হওয়া, আমাকে সহ দোয়া চাই আমাদের এই সফল জীবনে। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।